আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আর এখনকার ক্লাসে আমি কেবি স্যার তোমাদের সামনে আলোচনা করব ভারতচন্দ্র রচিত অন্নদামঙ্গল কাব্যটি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্ভাব্য এমসিকিউ টাইপ প্রশ্ন এবং উত্তর। হ্যাঁ বন্ধুরা, যেগুলি তোমাদের এসএলএসটি এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলিই কিন্তু আমি তোমাদের সামনে এখন এই ক্লাসে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর চ্যানেলটিতে নতুন হলে এ ধরনের মূল্যবান গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে অল করতে ভুলো না। চলো দেখে নিই আজকের মূল্যবান ক্লাসটি। অন্নদামঙ্গলের গুরুত্বপূর্ণ তথ্য, একদম খুঁটিয়ে তথ্যগুলি তোমাদের সামনে আমি আলোচনা করব। তোমরা এখান থেকে একটা প্রশ্ন দিলেও 100% লিখে আসতে পারবে। 1 নম্বর তথ্য, ভারতচন্দ্র কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার কবি ছিলেন। 2, ভারতচন্দ্র আনুমানিক 1705 খ্রিস্টাব্দ থেকে 1710 খ্রিস্টাব্দের মধ্যে জন্মগ্রহণ করেন। ভারতচন্দ্রের জন্মস্থান বর্ধমানের ভুরসুট পরগনার পেরো গ্রাম। কবি ভারতচন্দ্রের পিতার নাম নরেন্দ্র নারায়ণ রায় এবং মাতা ভবানী দেবী। 5 নম্বর, বর্ধমানের রাজার সঙ্গে বিবাদের জন্য ভারতচন্দ্রের পিতা সর্বশান্ত হন, ফলে ভারতচন্দ্রকে মাতুলালয়ে বা মামার বাড়িতে আশ্রয় নিতে হয়। একটা কথা মনে রেখো যে কবি 14 বছর বয়সে বিবাহ করেন, আর বিবাহের পর ভারতচন্দ্র হুগলি জেলার দেবানন্দপুরে আশ্রয় নেন। দেবানন্দপুরে আশ্রয় নেবার পর রামচন্দ্র মুন্সির আশ্রয়ে ভারতচন্দ্র ফার্সি ভাষা শিক্ষা লাভ করেন। ভারতচন্দ্র ফরাসডাঙ্গার দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরীর মধ্যস্থতায় রাজা কৃষ্ণচন্দ্রের সভা কবি নিযুক্ত হন। নেক্সট তথ্য, অনেক অজানা তথ্য তোমরা এখান থেকে পাবে। রাজা কৃষ্ণচন্দ্র কবিকে রায়গুণাকর উপাধিতে ভূষিত করেন এবং ইজারা হিসেবে মুলাজোর গ্রামটি দান করেন। পরের তথ্য, 1760 খ্রিস্টাব্দে ভারতচন্দ্রের মৃত্যু হয়। নেক্সট, ভারতচন্দ্রের শ্রেষ্ঠ কাব্য অন্নদামঙ্গল। অন্নদামঙ্গল কাব্যটির প্রকাশকাল আনুমানিক 1752 খ্রিস্টাব্দ। পরের তথ্য, অন্নদামঙ্গল কাব্যটি 3টি খণ্ডে বিভক্ত। খণ্ডগুলি হচ্ছে শিবায়ন বা অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর কালিকামঙ্গল, মানসিংহ অন্নপূর্ণা মঙ্গল। 14 নম্বর তথ্য, অন্নদামঙ্গল কাব্যটি 8টি পালায় বিভক্ত। তাহলে 3টি খণ্ড আর 8টি পালা রয়েছে এই কাব্যে। অন্নদামঙ্গল কাব্যের প্রথম খণ্ডের 3টি উপকাহিনী রয়েছে, সেগুলি হচ্ছে হর পার্বতী, ব্যাস কাহিনী এবং হরিহর ও ভবানন্দ। এই 3টি হচ্ছে উপকাহিনী। 16 নম্বর, ভারতচন্দ্র অষ্টাদশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ কবি। কবি ভারতচন্দ্রের জমিদার বংশে জন্ম হয়। রমেশচন্দ্র দত্ত তার লিটারেচার অফ বেঙ্গল গ্রন্থে ভারতচন্দ্রের রচনা রীতির প্রশংসা করেছেন। এই লিটারেচার অফ বেঙ্গল গ্রন্থে কিন্তু মুকুন্দরামের অভয়ামঙ্গল সম্পর্কেও প্রশংসা করা হয়েছে, চণ্ডীমঙ্গল সম্পর্কে আর কি। 19 নম্বর, বৈষ্ণব বেশ ধারণের জন্য ভারতচন্দ্র মুনি গোসাই নামে পরিচিত। 20 নম্বর, ভারতচন্দ্র তার কাব্যে ব্যাসদেবকে বৈষ্ণব বেশী ভাঁড় হিসেবে দেখিয়েছেন। 21 নম্বর, সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কমলাকান্তের দপ্তর প্রবন্ধে ভারতচন্দ্রের সাহিত্য সম্পর্কে নিন্দা করেছেন। 22, কবি অন্নদার জড়তি মূর্তি বর্ণনায় অসামান্য কৃতিত্ব দেখিয়েছেন। 23, ভারতচন্দ্রের সমকালীন দুইজন একই ধারার মধ্যযুগীয় কবি হলেন রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য। নেক্সট, সংস্কৃত অলঙ্কার শাস্ত্র এবং রতিমঞ্জরির আদর্শে ভারতচন্দ্র রসমঞ্জরি কাব্য কিন্তু রচনা করেন। 25 নম্বর তথ্য, রাজসভার কবি রায়গুণাকরের অন্নদামঙ্গল গান রাজকণ্ঠের মণিমালার মতো, যেমন তাহার উজ্জ্বলতা তেমনি তাহার কারুকার্য। রবীন্দ্রনাথ ঠাকুর এই উক্তিটি করেছেন কবি সঙ্গীত লোকসাহিত্যে। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এটি।
26 কবি ভারতচন্দ্র তার অন্নদামঙ্গল কাব্য রচনায় প্রচলিত পয়ার ত্রিপদীর প্রয়োগেই সীমাবদ্ধ থাকেননি, নানা রকম সংস্কৃত এবং লৌকিক ছড়া ছন্দও ব্যবহার করেছেন। নেক্সট তথ্য, ভারতচন্দ্রের দ্বিতীয় কাব্যগ্রন্থ সত্যপীরের পাঁচালী এর রচনাকাল 1738 থেকে 48 খ্রিস্টাব্দ এর মধ্যে, আর বঙ্গাব্দ হিসাবে যদি বলি 1144 বঙ্গাব্দ। নেক্সট, বিদ্যাসুন্দরের ইংরাজি অনুবাদ করেন গৌড়দাস বৈরাগী 1890 খ্রিস্টাব্দে। গৌড়দাস বৈরাগী বিদ্যাসুন্দরের যে ইংরাজিতে অনুবাদ করেন তার নামটি দেন ইংলিশ ট্রান্সলেশন অফ বিদ্যাসুন্দর অফ ভারতচন্দ্র রয়। তাহলে কি নাম দেন? ইংলিশ ট্রান্সলেশন অফ বিদ্যাসুন্দর অফ ভারতচন্দ্র রয়। এই নামটি দিয়ে বিদ্যাসুন্দরের অনুবাদ করেন ইংরাজিতে। বিদ্যাসুন্দর কাব্যের অপ্রধান নারী চরিত্র হীরামালিনী, এটা অবশ্যই মনে রাখবে। ভারতচন্দ্রের মৃত্যুর আগে মিশ্র ভাষায় রচিত রচনাটি হচ্ছে চণ্ডী নাটক। পরের তথ্য, কালিকামঙ্গল কাব্যের দুটি উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে বিদ্যা ও সুন্দর। বিদ্যাসুন্দর কাব্যের অপর একজন কবি হলেন রামপ্রসাদ সেন, মানে রামপ্রসাদ সেনও বিদ্যাসুন্দর নামে একটি কাব্য রচনা করেন। অন্নদামঙ্গল কাব্যের তিনটি গুরুত্বপূর্ণ চরিত্র শিব, অন্নপূর্ণা এবং ঈশ্বরী পাটনি। 35 নম্বর, মঙ্গল কাব্য ধারার শেষ কবি হলেন ভারতচন্দ্র রায়, শ্রেষ্ঠ কবি এবং শেষ কবি ভারতচন্দ্র রায়। ভারতচন্দ্রের কাব্যে মূলত হাস্যরস প্রাধান্য পেয়েছে। নেক্সট তথ্য, যে হোক সে হোক ভাষা কাব্য রস লয়ে, এটি অন্নদামঙ্গল কাব্যে ভারতচন্দ্রের উক্তি। 38 নম্বর তথ্য, রায়গুণাকর কবি ভারতচন্দ্রকে টমাস হার্ডির সঙ্গে তুলনা করা হয়। অন্নদামঙ্গল কাব্যটি গঙ্গাকিশোর ভট্টাচার্য 1816 খ্রিস্টাব্দে প্রথম বাংলা সচিত্র পুস্তক রূপে মুদ্রিত করেন। 40 নম্বর তথ্য, সত্যপীরের পাঁচালী রচনাতে ক্ষুদ্র ক্ষুদ্র দুটি পাঁচালী স্থান পেয়েছে। তাহলে সত্যপীরের পাঁচালী হচ্ছে দুটি পাঁচালীর, মানে কি বলবো, পাঁচালীর সমষ্টি বা পাঁচালীর সমন্বয়ে তৈরি। 41 নম্বর, রসমঞ্জরি, এটি 1740 সালে মানে 40 খ্রিস্টাব্দে রচনা করা হয়, আবার কোথাও কোথাও 1749 খ্রিস্টাব্দও রয়েছে। বিবিধ অলঙ্কার গ্রন্থের ছায়ায় বিবিধ নায়ক নায়িকার লক্ষণ ও অবস্থার বর্ণনা নিয়ে এই রসমঞ্জরি কিন্তু রচিত হয়েছে। রসমঞ্জরির শুরুতেই ভারতচন্দ্র বলেছেন, রসমঞ্জরির রস ভাষাই করিতে বশ, আজ্ঞা দিলা রসে মিশাইয়া। এবারে আসি চণ্ডী নাটক। এই চণ্ডী নাটকটি আনুমানিক রচনা করা হয় 1750 খ্রিস্টাব্দের পরে। এটি হচ্ছে অসমাপ্ত এবং সংস্কৃত ভাষায় রচিত একটি নাটক। মার্কেন্ডেয় পুরাণের 82 থেকে 83 অধ্যায় অনুসরণে এই নাটকটি রচিত। এই চণ্ডী নাটকটির বিষয় হচ্ছে দেবী চণ্ডীর মহিষাসুর দমন। নাগাষ্টক 1745 থেকে 1750 খ্রিস্টাব্দের মধ্যে রচনা করা হয়, সংস্কৃতে রচিত এটি। নেক্সট আসি গঙ্গাষ্টক, এটি সংস্কৃত ভাষায় রচিত ভারতচন্দ্রের গঙ্গা স্তোত্র। 45 নম্বর তত্ত্ব, পরের গ্রন্থটি হচ্ছে পত্রম, এর সাল তারিখ পাওয়া যায়নি। নেক্সট বিবিধ কবিতাবলী, বিবিধ কবিতাবলী, এর সাল তারিখও পাওয়া যায়নি, তোমরা যদি পাও তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। এবারে আসবো অন্নদামঙ্গল কাব্যের যে 3টি খণ্ড ইতিমধ্যেই বলেছি, তার একটু কোন খণ্ডটা কিসের মধ্যে পড়ে সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখো, শিবায়ন অন্নদামঙ্গল এটি হচ্ছে দেবখণ্ডের অন্তর্গত, বিদ্যাসুন্দর কালিকামঙ্গল এটি নরখণ্ডের অন্তর্গত, আর মানসিংহ অন্নপূর্ণা মঙ্গল এটি ঐতিহাসিক কাহিনী। 48 নম্বর, অন্নদামঙ্গল কাব্যের প্রথম গায়ক হলেন নীলমণি সমাদ্দার। পরের তথ্য, অন্নদামঙ্গল কাব্যের কালজ্ঞাপক যে শ্লোকটি রয়েছে সেটি তোমাদের সামনে তুলে ধরব। বেদ লয়ে ঋষি রসে ব্রহ্ম নিরূপিলা, সেই শকে এই গীত ভারত রচিলা।
এই শ্লোক অনুযায়ী অন্নদামঙ্গল কাব্যের রচনাকাল 1752 খ্রিস্টাব্দ। 50 নম্বর, কবি ভারতচন্দ্রের কৌলিক উপাধি ছিল মুখোপাধ্যায়। আলোচনা করব 51 নম্বর, ঈশ্বরগুপ্ত 1855 খ্রিস্টাব্দের আষাঢ় মাসে ভারতচন্দ্রের জীবনী কবিবর ভারতচন্দ্র রায় গুণাকরের জীবন বৃত্তান্ত নামে প্রকাশ করেন। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় ভারতচন্দ্র সম্পর্কে মন্তব্য করেছেন, ভারতচন্দ্র রায় গুণাকর শুধু অষ্টাদশ শতাব্দীর নহে, সমগ্র বাংলা সাহিত্যের একজন প্রথম শ্রেণীর কবি। 53 নম্বর, মঙ্গল কাব্য কাঠামোতে নতুন জীবন চেতনার বার্তাবাহী। তাহলে কি অন্নদামঙ্গল যে কাব্যটি, এটি মঙ্গল কাব্য কাঠামোতে নতুন জীবনের চেতনার বার্তা বহন করে এনেছিল। কবি পুরাতন পাত্রে নতুন রস পরিবেশন করেছেন বলে এই কাব্যকে নূতন মঙ্গল বলা হয়। তাহলে গতানুগতিক ভাবধারা থেকে বেরিয়ে এসে ছন্দ অলঙ্কার প্রয়োগ করে আধুনিকতায় সজ্জিত করেছেন এই অন্নদামঙ্গল, তাই কিন্তু এটাকে নূতন মঙ্গল বলেছেন কবি তার এই কাব্যকে। নেক্সট 54, অন্নদামঙ্গল কাব্যে শিবকে নিয়ে যে ঠাট্টার বা তামাশার একটা চিত্র ধরা পড়ে তার দুটি লাইন আমি আলোচনা করছি। কেহ বলে নাচো দেখি গাল বাজাইয়া, ধুলামাটি গায়ে তার দেয় ফেলাইয়া। 55 নম্বর, অন্নদামঙ্গল কাব্য রচনায় কবি তৎসম শব্দের পাশাপাশি ফার্সি, হিন্দি ও দেশি শব্দের ব্যবহার করেছেন। নেক্সট আর কয়েকটি তথ্য তুলে ধরবো, তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল করে দিও, কারণ প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে থাকবে। 56 নম্বর, অন্নদামঙ্গল কাব্যে ব্যাজস্তুতি অলঙ্কারের প্রয়োগ কিন্তু লক্ষ্য করা যায়। 57, অন্নদামঙ্গল কাব্য রচনার আদর্শ সম্পর্কে ভারতচন্দ্র বলেছেন, পড়িয়াছি সেই মতো বর্ণিবারে পারি, কিন্তু সে সকল লোকে বুঝিবারে ভারী, না রবে প্রসাদ গুণ, না হবে রসালো, অতএব কহি ভাষা যাবনি মিশালো। নেক্সট, অন্নদামঙ্গল কাব্যে যে প্রবাদ প্রবচনগুলি লক্ষ্য করা যায় সেগুলি আমি তোমাদের সামনে তুলে ধরছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তুলে দিতেই পারে পরীক্ষায়। দেখো, নগর পুরিলে দেবালয় কি এরায়, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। অত্যন্ত প্রসিদ্ধ এবং খ্যাতিসম্পন্ন এই উক্তিটি ঈশ্বরী পাটনি তার সন্তানদের মঙ্গল কামনার জন্য একটা চিরকালীন প্রার্থনা করেছেন দেবী চণ্ডীর কাছে। বড়র প্রীতি বালির বাদ, হাভাতে যদ্যাপি চায়, সাগর সুকি চর যায়, নিচ যদি উচ্চ ভাসে, সুবুদ্ধি উড়ায় হেসে। পরের প্রবচন, যতন নহিলে কোথা মিলয়ে রতন, শেষ প্রবচন বা প্রবাদ, সে কহে বিস্তর মিছা, যে কহে বিস্তর। 59 নম্বর, অষ্টাদশ শতাব্দীতে রচিত শিল্প সচেতনতার এক উৎকৃষ্ট নিদর্শন হল অন্নদামঙ্গল কাব্য। পরের তথ্য, অন্নদামঙ্গল কাব্যটির আঙ্গিকগত এবং বিষয়গত অভিনবত্বের জন্য একে নূতন মঙ্গল বলা হয়ে থাকে। তাহলে বন্ধুরা, অন্নদামঙ্গল এবং ভারতচন্দ্র সম্পর্কিত বিস্তারিত তথ্য তোমাদের সামনে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর চ্যানেলটি থেকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করতে ভুলো না।